নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে বরণ করে ঘরে তুলতে হবে, আমাকে কি শুধু এইটুকু থেকে রেহাই দেওয়া যায় না? কান্না ভেজা গলায় মরিন নামে এক রমণী তার স্বামী আহনাফকে এই অনুরোধ করছে। কিন্তু আহনাফ মরিনের অশ্রুতে ভিজল না, বরং আগের চেয়ে আরো রুক্ষ কণ্ঠে বলে, তুমি জানো সেটা সম্ভব নয়। এবার মরিন নিজের কান্নাকে থামানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। উল্টো কান্নার গতি বেড়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে বলল, বেশ, আপনি যখন চাইছেন তবে তাই হোক। আহনাফ তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, রাইসা অনেক ভালো মেয়ে, তোমাদের একসাথে থাকতে কোনো সমস্যা হবে না। আহনাফের এই সান্ত্বনা বাক্যে মরিন স্তব্ধ হয়ে গেল। আহনাফের হাত মাথা হতে সরিয়ে কান্না থামিয়ে যথাসম্ভব শক্ত গলায় বলে, বিয়েটা আপনি করবেন, থাকবেনও আপনি। এখানে আমার সমস্যার কথা কেন উঠছে? মরিনের উঁচু গলা শুনে আহনাফ আগেই রূপে ফিরে এলো, চিৎকার করে, এই জন্যই বলে চোরের মায়ের বড় গলা। না হলে এখনো বাঁকা কথা বলছো। বিয়েটা কি আমি শখের বশে করছি? বাধ্য হয়ে করছি। আর এর জন্য দায়ীকে? নিজেকে প্রশ্ন করো। তুমি আর তোমার পরিবার যদি আমাকে না ঠকাতে তবে আজ এই দিন দেখতে হতো না। মৌরিন, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে আর আমাদের মেয়েকে নিয়ে ভালো থাকতে চাই, আর তুমি খুব ভালোভাবে জানো সেই জন্য এটাই একমাত্র রাস্তা। মরিন ঘুমিয়ে থাকা 4 দিনের নবজাতকের কান চেপে ধরল, নিজেকে স্বাভাবিক করে। দয়া করে এত জোরে কথা বলবেন না, মেয়েটা ভয় পাবে। আর আপনি চিন্তা করবেন না, আমি জানি দোষটা আমার। তাই তো আপনার বাবার দেওয়া সব শর্ত মেনে নিয়েছি। শুধু এই শর্তে একটু আপত্তি ছিল, তবে এখন আর নেই। চিন্তা করবেন না, আপনাকে আর আপনার নতুন বউকে আমি নিশ্চয়ই বরণ করব। সত্যি বলছো? 2 বছরে আশা করি আমি এতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছি যে আপনি আমার কথায় ভরসা করেন। নিজের মেয়ের কপালে চুমু খেয়ে আহনাফ বিছানা থেকে উঠে দাঁড়ালো। বিশ্বাস ভরসা এসব ঠকবাজদের মুখে মানায় না। কাজটা করো, প্রমাণ করে দেখাও। কথাটা বলে নিজের স্ত্রীর দিকে না তাকিয়ে আহনাফ বের হয়ে গেল। কারণ আহনাফ জানে যদি একবারের জন্য মরিনের মায়াবী মুখের দিকে তাকায় তবে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, যার ফলে হারাতে হবে নিজের প্রাণ ভোমরাকে। তবে সে এটাও খুব ভালো করে জানে যে তার এই শব্দবান আর সরিয়ে নেওয়ার দৃষ্টি ক্রমাগত তার স্ত্রীর হৃদয় চূর্ণ বিচূর্ণ করছে। কিন্তু নিয়তি আরও একটা লুকায়িত সত্যের কাছে সে আজ অসহায়। এদিকে এক অসহায় তরুণীর নিশ্চুপ কান্নায় মির্জা বাড়ির ইটগুলোও কেঁপে উঠল, যেমনটা কেঁপেছিল 2 বছর আগে তার বিয়ের রাতে যখন সে অষ্টাদশী ছিল। টিউলিপ গ্রুপ দেশের এমন একটা কোম্পানি যা সরকারের কথাই না, বরং সে কোম্পানির ইশারায় সরকার পরিচালিত হয়। সেই টিউলিপ গ্রুপের কর্ণধার আব্বাস মির্জা তার ছোট ছেলের বিয়ে এমন ছাপ পোষা ঘরে দেবেন তা সবার কল্পনার বাইরে। এই নিয়ে বিয়ে বাড়িতে একটা চাপা ফিসফিসানি শোনা যাচ্ছিল, কিন্তু তা বন্ধ হয়ে গেল কনে যখন বিয়ের আসরে এলো। অষ্টাদশী মরিনের সোনার বরণ রূপের ঝলক উপস্থিত সবার মুখে ঝামাঘষি দিল। লাল শাড়ি আর দামি হীরের গহনায় বিয়ের কোণে দেখে যেন অন্ধ ব্যক্তিও দৃষ্টি ফিরে পেল। বিদায়বেলা কান্নার সময় মরিনের মা তারিন বেগম মেয়ের কানের কাছে ফিসফিস করে কিছু কথা বলে, যেগুলো শুনে মরিনের ফর্সা মুখটা আতঙ্কে রক্তশূন্য হয়ে যায় এবং সে জ্ঞান হারায়। তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নেয় তার স্বামী আহনাফ মির্জা। নিজের রুক্ষ কণ্ঠে বলে, অনেক হয়েছে এসব মেলোড্রামা, আমি আমার ওয়াইফকে নিয়ে গেলাম। তারপর কারো কোনো তোয়াক্কা না করে মরিনকে নিয়ে বের হয়ে যায়। অগত্যা আব্বাস মির্জার সকল আনুষ্ঠানিকতা বাতিল করে বরযাত্রী নিয়ে ছোট ছেলের পেছনে বাড়ি ফিরে এলেন। মরিন চোখ মেলে দেখতে পায় সে সাদা আর বেগুনি অর্কিড দিয়ে সাজানো খাটের মধ্যখানে শুয়ে আছে। চারদিকে তাকিয়ে সে অনেক অবাক হয়, কারণ এখন সে যে ঘরটাতে আছে তার আয়তন প্রায় তাদের সম্পূর্ণ বাসার সমান। আর ঘরের সাজ সরঞ্জাম এত সুন্দর আর ঝকঝকে যে আলোর রোশনিতে তার চোখ বন্ধ হয়ে আসছে। এসব দেখে মধ্যবিত্ত পরিবারের যে কেউই সব ভুলে ঘুরে চলে যাবে। মরিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ফাইনালি ইউ কেম টু ইয়োর সেন্স ওয়াইফি, অবশেষে তোমার জ্ঞান ফিরে এলো। আমি তো ভেবেছিলাম আজ রাতটাই মাটি যাবে। আহনাফের পুরুষালী কণ্ঠ শুনে মরিনের গায়ে কাঁটা দেয়, তার ঘোর কেটে যায়। মরিন বুঝতে পারে সামনে থাকা বিড়াল চোখা সুদর্শন পুরুষটা তার স্বামী, যাকে সে ইতিপূর্বে শুধুমাত্র বিয়ের আসরে দেখেছে। নিজের স্বামীকে দেখে মরিনের অন্তর মন
অজানা ভয়ে কেঁপে উঠল, কারণ সে না চেয়েছিল এত বড় ঘর, না চেয়েছিল এত সুন্দর বর। নিজের প্রেমিকের কথা ভাবছো? আহনাফের এরূপ প্রশ্নের উত্তর দেবে তার আগেই সে আরও কঠিন প্রশ্নের মুখোমুখি হলো। তুমি কি প্রেগনেন্ট? অস্ফুট স্বরে মরিনের মুখ হতে একটা কথাই বের হলো। মানে? তাচ্ছিল্যের সাথে আহনাফ বলে, মানে খুব সহজ। সাদাবের প্রেমিকা বলছিল তোমার অনেক পুরানো প্রেম, দুনিয়া এসপার ওসপার হয়ে যাবে, তাও তুমি অন্য কাউকে বিয়ে করবে না। মরিন চোখে মুখে কাঠিন্য এনে বেশ উঁচু গলায় বলে, বিয়েটা আমার অমতে হয়েছে। আপনি নিজের ক্ষমতা কাজে লাগিয়ে আমার বাবা মাকে হুমকি দিয়ে জোর করে বিয়েতে রাজি করিয়েছেন। আহনাফ মনে হয় তার জীবনের সবচেয়ে সেরা জোকস শুনেছে। সে মরিনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, মাই ডিয়ার ওয়াইফ, তুমি প্রমাণ করে দিলে অতি সুন্দরী নারী একটু বেশি বোকা হয়। একটা কথা মনে রাখবে, জোর শুধু তোমার উপর খাটানো হয়েছে এবং সেটা করেছে তোমার নিজের পরিবার। তোমার মা বাবাকে তো হুমকি দেওয়ার প্রয়োজনই পড়েনি, কারণ তারা তোমার ছোট ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ একটা দামি ফ্ল্যাট আর একটা দামি গাড়ির কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে। অবিশ্বাসের স্বরে চিৎকার করে মরিন বলে, আপনি ভাবলেন কি করে আমি আপনার মিথ্যাগুলো বিশ্বাস করব? আহনাফ প্রচণ্ড রেগে দুহাত দিয়ে মরিনের দু বাহু চেপে ধরে। একটা কথা মনে রাখবে, মির্জা বাড়িতে এটাই ছিল তোমার উচ্চস্বরে বলা শেষ কথা। ভবিষ্যতে এমন গলায় কথা বললে গলার এমন অবস্থা করব যে আওয়াজ বের হওয়াই বন্ধ হয়ে যাবে। আর সত্য মিথ্যার যাচাই করো, নিজের মায়ের কাছ থেকে সব জেনে নাও। 10 মিনিট সময় দিলাম। বলে মরিনকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। মরিন দুরু দুরু বুকে নিজের মাকে ফোন করে। ফোন রিসিভ হতেই তারিন বেগম উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করে, তুই ঠিক আছিস তো? মায়ের গলা শুনে আবেগে চোখ ভেজে ওঠে, মা। কিন্তু পরক্ষণে মায়ের বলা কথাগুলোতেই সে আবেগ কেটে যায়। তোর শ্বশুরবাড়ির লোকজন কেউ কিছু জানতে পারেনি তো? তুই নিজেই সব জানিয়ে দিসনি তো? দেখ মরিন, তুই যদি এসব কিছু করিস তবে আমি বিদায় বেলা যা বলেছি তাই করব বলে দিলাম। আল্লাহর কসম, আমি তোর বাপ ভাইকে নিয়ে গলায় দড়ি দিব। কি হলো, চুপ হয়ে গেলি যে? বল, তুই কিছু বলিস নাই তো? মরিন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কাবা গলায় পাল্টা প্রশ্ন করে, মা, এই বিয়ের বিনিময়ে তোমরা কি কিছু নিয়েছো? তারিন বেগম মেয়ের কথাই থমকে যায়। অস্পষ্ট স্বরে বলে, কে বলেছে এসব? তোর শ্বশুর না শাশুড়ি? মরিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তার মানে সব সত্যি? তারিন বেগম মেয়েকে বোঝাতে চেষ্টা করে, আমার কথাটা শোন। আর শোনার কিছু বাকি নেই। বলে মরিন ফোনটা কেটে বন্ধ করে দেয় আর জোরে জোরে কাঁদতে থাকে। আহনাফ কাপড় বদলে বের হয়ে দেখে মরিন বিছানায় বসে কাঁদছে। সে গলার স্বর বাড়িয়ে বলে, সব কনফিউশন ক্লিয়ার? মরিন কান্না বন্ধ করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ বিছানায় বসে হাত দিয়ে মরিনের থুতনিটা উঁচু করে ধরে, তার মুখপানি চেয়ে বলল, গুড। আমার 28 বছরের জীবনে আমি অনেক দামি জিনিস আমি কিনেছি, অনেক ডিল করেছি, কিন্তু বলতেই হয় তুমি আমার জীবনের সবচেয়ে সেরা ডিল। তাই বলছি, অতীত ভুলে যাও, তোমার সব ধ্যান জ্ঞান এখন থেকে এই আহনাফ মির্জা। আশা করি বুঝতে পেরেছো। মরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ মরিনের চোখ অশ্রু আঙ্গুল দিয়ে মুছে বলে, এখন চলো দেখি তুমি তোমার প্রেম ঠিক কতটা গভীর ছিল। মরিন কিছু বলার জন্য ঠোঁট নাড়ানোর সাথে সাথে আহনাফ আঙ্গুল দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। ইস চুপ, তোমার সব কথা আজকের পর শুনবো। এরপর আহনাফ তার নিজের মতো করে মরিনের কুমারিত্বের পরীক্ষা নিতে থাকে। এক পর্যায়ে আহনাফ ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। একটু পর ক্লান্তিতে সে ঘুমিয়ে যায়। অপরদিকে তারই পাশে রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকে তার নববিবাহিতা স্ত্রী। হঠাৎ মাঝরাতে মরিনের কান্নার শব্দে আহনাফের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে মরিন গায়ে মাথায় সাদা ওড়না জড়িয়ে জায়নামাজে বসে দুহাত তুলে দোয়ায় বসে কান্না করছে। এ দৃশ্য দেখে আহনাফের বুকের মাঝে তোলপাড় শুরু হয়। তাই সে বেলকানিতে চলে যায়। বেলকানিতে বসে একের পর এক ড্রিঙ্ক করতে থাকে আর আপন মনে বলতে থাকে, এতই যখন তাকে ভালোবাসো তখন তোমার আহনাফ মির্জার সামনে
সেদিন নীল শাড়ি পরে আসা উচিত হয়নি। যেই মুহূর্তে তুমি আমার জীবনে পদার্পণ করেছো, অন্য পুরুষের জন্য তুমি নিষিদ্ধ হয়ে গেছো। কিন্তু মৌরিন কি আদৌ নিজের প্রেমিকের জন্য মোনাজাতে কাঁদছে, নাকি নিজের মা বাবার করা বিশ্বাসঘাতকতার জন্য, নাকি ভবিষ্যতের কোনো অনিবার্য বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে? না, সেটা আহনাফ জানতে পারেনি, কারণ সে তো মৌরিনের মনের খবর জানতে চায়নি। সে শুধু তাকে পেতে চেয়েছে, তার উপর পুরুষত্ব জাহির করতে চেয়েছে, যে কাজে সে সফলও হয়েছে। কেউ টানা 2 ঘন্টা নামাজ পড়তে পারে তা আহনাফের ধারণার বাইরে ছিল। ভোরের আলো ফুটতে আরো অনেক দেরি। আহনাফ কখনোই মাত্রা অতিরিক্ত মদ্যপান করে না, কিন্তু আজকে করেছে, তাই নিঃশ্বাস সম্পূর্ণ ঝেঁকে বসেছে। সে ঘরে ফিরে দেখে মরিন তখনও নামাজে। সালাম ফেরাতে আহনাফ তার সামনে ধপাস করে বসে পড়ে। মুখটা মরিনের কাছাকাছি নিয়ে মাতাল গলায় বলে, কি ফার্স্ট টাইম প্রেমিককে না দিয়ে বৈধ হাজবেন্ডকে দিতে হয়েছে বলে দুঃখ হচ্ছে? মদের কড়া গন্ধে মরিনের গা গুলিয়ে বমি এলো। সে হাত দিয়ে নাক চেপে ধরে বলে, আপনি স্বাভাবিক নেই, দয়া করে ঘুমিয়ে পড়ুন, কাল সকালে যা বলার বলবেন। বিলিভ মি ডিয়ার ওয়াইফ, সম্পূর্ণ ঠিক আছি। আচ্ছা, কিছু বলতে হবে না, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। কে সেই সৌভাগ্যবান যার প্রেমে মত্ত হয়ে নামাজে ঘন্টার পর ঘন্টা বসে আমাকে অভিশাপ দিচ্ছ? মরিন কোনো কথা না বলে চুপ হয়ে থাকে। আহনাফ আবার বলে, বলো, কোথায় লুকিয়ে আছে সে? কথা দিচ্ছি প্রাণে মারব না, কিন্তু একেবারে ছেড়েও দিব না। সে তোমার মনের ঘরে ঢুকেছে, তার শাস্তি তো তাকে পেতেই হবে। এইসব আবোল তাবোল বলতে বলতে সেখানেই ঘুমিয়ে যায়। মরিন ঘুমন্ত আহনাফের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার কোনো প্রেমিক নেই, না কখনো ছিল। এই 18 বছরের জীবনে আমি কোনো পুরুষকে স্পর্শ তো দূর, কারোর দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। আপনি আমার জীবনের প্রথম পুরুষ। এরপর নিজেও পাশে শুয়ে পড়ে। মরিন ঘুম ভেঙে দেখে আহনাফ পাশে নেই। ঘড়ির কাঁটায় প্রায় 11টা ছুঁই ছুঁই। সে তড়িঘড়ি করে তৈরি হয়ে দরজা খুলতেই দেখে শাড়ি পরে ফর্মাল স্টাইলে এক মধ্যবয়সী মহিলা নাস্তার ট্রলি নিয়ে দাঁড়িয়ে। তাকে দেখেই মহিলাটা বলে ওঠে, মরিন প্রশ্ন করে, আপনি কে? আর বড় ম্যামই বা কে? মরিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। নীলিমার কাছে মির্জাদের সম্পর্কে শুনে আর আহনাফের রুম দেখে সে বুঝতে পেরেছিল যে তারা কত ধনী, কিন্তু তাই বলে মেড, আর এই মেয়েদের পোশাক আশাক যা দেখছে তাতে তার মনে হচ্ছে তারা অনুষ্ঠান বাড়িতেও এত টিপ টপ হয়ে যায় না। হ্যাঁ, বলে সে ট্রলিটা ভেতরে দেয়। যাবার সময় বলে, আরে না না, অপেক্ষার প্রয়োজন নেই, আপনি যান, আমি আসছি। জেনিফার মিষ্টি হেসে বলে, মরিন দেখল নাস্তার ট্রলিতে অনেক প্রকার খাবারের পাশাপাশি ব্যথার আর জ্বরের ওষুধ। কোনো রকম 2টো বিস্কুট আর পানি খেয়ে 2 পাতা হতে 2টো ওষুধ খেয়ে বের হয়। দরজার কাছে এসে বলে, চলুন। মরিনকে দেখে জেনিফার অবাক হয়ে প্রশ্ন করে, কেন, কোনো সমস্যা? জেনিফার একটু আমতা আমতা করে বলে, এটা কততলা বাসা? এক প্রকার অজান্তেই এমন প্রশ্ন করে সে। মরিন ভাবতেও পারে না এই 3তলা একটা বাড়িতে লিফট আছে, তাও একটা না 2টো। সবচেয়ে বড় কথা, মানুষ দোতলা হতে 3তলায় যেতে লিফট ব্যবহার কেন করে তাও তার বোধগম্য হলো না। মরিন প্রশ্ন করে, আপনি যাবেন না? জেনিফার হেসে উত্তর দেয়। মরিন কথা না বাড়িয়ে ভেতরে চলে গেল। আপনার এখনকার বলা কথাগুলো বিশ্বাস করব নাকি আগের বলা কথাগুলো, মিস নীলিমা? মুখোমুখি চেয়ারে বসে নীলিমাকে প্রশ্ন করে আহনাফ। আমার কোনো কথাই আপনাকে বিশ্বাস করতে হবে না মিস্টার মির্জা, শুধু নিজের স্ত্রীকে বিশ্বাস করুন, তাহলেই হবে।
কফির কাপে চুমুক দিতে দিতে সাদাবের প্রেমিকা নীলিমা কথাটা বলে। আহনাফ রেগে চিৎকার করে ওঠে। সব শেষ করে এখন কেন এসব বলতে এসেছেন? ভাবলেশীন হয়ে নীলিমা বলে, আপনাদের বিয়ের আগে অনেকবার দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আপনি রাজি হননি। মনে করে দেখুন, সাদাবের মুখে আপনাদের পরিবারের পুরুষদের সম্পর্কে যা শুনেছিলাম, তাতে আমার বিশ্বাস ছিল আপনি মৌরিনকে কথা বলার সুযোগটা দেবেন না, আমাকে শুধু শুধু দোষ দেবেন না। আর একটা কথা, ভুলেও কখনো আমার উপর চিৎকার করবেন না। আমি আপনার মা কিংবা বাড়ির বউ নই। আহনাফের হঠাৎই মুখটা চুপসে যায়, রাগ জল হয়েছে। নরম গলায় প্রশ্ন করে, একটা কথা জানার ছিল, সাদাব আমার আর আমাদের বাড়ি সম্পর্কে আপনাকে যা যা বলেছিল সেগুলো কি আপনি কখনো মৌরিনকে বলেছেন? কপাল কুঁচকে নীলিমা বলে, না বলার কি আছে? আপনি বিয়ের প্রস্তাব দেওয়ার অনেক আগেই সে সব জানে। তাছাড়া আপনাদের দুই ভাইয়ের কীর্তিকলাপ তো আর লুকানো নেই। দুদিন পর পর আপনাদের কেলেঙ্কারি ফেসবুকে ট্রেন্ড করে। আসি এবার। এরপর গটগট করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আহনাফ পকেট থেকে ফোন বের করে, সাদাব নামে সেভ করা নম্বরটা ডায়াল করে। অপর পাশ হতে ফোন রিসিভ হয়। বল। ব্রো, ডু ইউ নো ইউ আর ডেটিং এ বিচ? অপর পাশে থাকা ব্যক্তির থমথমে কণ্ঠ শোনা যায়। আর তুই কি জানিস, তুই সামনে থাকলে আমার হাতে একটা খুন হয়ে যেতে পারতো। আহনাফ, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুই আমার মামাতো ভাই, বেস্ট ফ্রেন্ড। আমার জীবনে সবার আগে নীলিমা, সে তোর হবু ভাবি, আমার প্রাণ ভোমরা। তাই পরবর্তীতে ওর সম্পর্কে বাজে শব্দ ব্যবহার করার আগে শতবার ভাববে, না হলে দেখা গেল পরের দিন তোর ডেড বডি বুড়িগঙ্গায় ভাসছে। আহনাফ সাদাবকে ঠান্ডা করার চেষ্টা করে বলে, বি কুল ব্রো, ফাইন, আই গট ইট, বাট ব্রো একটা ফ্রি অ্যাডভাইস দেই, ডোন্ট ম্যারি হার, শি উইল মেক ইউর লাইফ হেল। বলে অপর পাশের উত্তরের অপেক্ষা না করে লাইন কেটে দিল। এবার চোখ মুখ শক্ত করে হাতে মুষ্টিবদ্ধ করে বলে, নীলিমা যা বলেছে সবটা ক্লিয়ার হওয়া দরকার। সে যা বলেছে তা যদি সত্য হয়, তবে মাই ডিয়ার ওয়াইফ, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া হবে। সুন্দরী বলে মরিনের মায়ের মেয়েকে নিয়ে বেশ অহংকার ছিল, কিন্তু শাশুড়ির ঘরে ঢুকে দুই নারীকে দেখে তার খুব ইচ্ছে হলো মাকে ডেকে এনে দেখাতে সত্যিকারের সুন্দরী কাকে বলে। না, এর মধ্যে কাউকেই দেখেছি বলে মনে হলো না। আহনাফের মতো এত বড় ছেলে তো থাকতে পারে না। মরিনের মনে হলো সে হয়তো ভুল করে অন্য কারো ঘরে চলে এসেছে, অথবা তার শাশুড়ি বাথরুমে গেছে। তুলনামূলক কম বয়সী নারীটা বোধহয় 5-6 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে মনে হলো সে বাঙালি না, মরুর দেশের কোনো সুন্দরী। কারণ বাংলাদেশে নীল চোখের কোনো মেয়েকে আজ অবধি মৌরিন দেখেনি। তোমার নাম মৌরিন, তাই তো? মরিন সামনে থাকা মহিলার কথায় মাথা নাড়িয়ে সায় দিয়ে সালাম দেয়। সালামের জবাব না দিয়ে তিনি বলে, আমি সিজানা খান, তেমার শাশুড়ি, আর ও হলো ফ্লোরা, আহনাফের বড় ভাইয়ের আহিয়েনের স্ত্রী। যাও, ওর পাশে গিয়ে বসো। মরিন বসতে বসতে ভাবতে লাগলো, শাশুড়ি মানে কি? আমার মনে হচ্ছে আমি কোনো তুর্কি সিরিয়ালের শুটিং সেটে বসে আছি, যেখানে শাশুড়ি পুত্রবধূর চেয়ে বেশি সুন্দরী, আর এক একটা ঘর মানুষের পুরো বাড়ির চেয়ে বড়। আচ্ছা, লোকটা আবার 420 নাটকের মোশাররফ করিমের মতো ঠক নয় তো? তার ভাবনায় ছেদ পড়ে সুজানা খানের চড়া গলার স্বরে। ওই মেয়ে, জবাব দিচ্ছ না যে? মরিন কি জবাব দেবে সে তো কিছুই শুনতে পায়নি। এদিকে ভদ্রমহিলার কড়া গলা শুনে তার গলা শুকিয়ে এলো। যথাসম্ভব নিজেকে সামলে বলে, জি মানে? সুজানা খান ধমকে ওঠে, কি মানে মানে করছো? আমি বাংলায় প্রশ্ন করছি। আলমারিতে এতগুলো ড্রেস রাখা আছে, তাও তুমি এই বেরঙের সুতির জামা কেন পরেছো? নিচু স্বরে মরিন বলে, আমি জানতাম না আলমারিতে আমার কোনো কাপড় আছে। সুজানা খান এবার নরম হলেন, শান্ত স্বরে বললেন, তা ঠিক, জানবে কি করে? তোমার বর তো কাল কাউকে তোমার সাথে দেখাই করতে দেয়নি। তা কোথায় সে? তোমার পিছু পিছু এলো না? মরিন মাথা নিচু করে ফেলে, সকালে উঠে ওনাকে দেখিনি। ও আচ্ছা, সেই জন্যই তোমাকে ডাকা। এই বাড়ির বউদের জন্য কিছু নিয়ম আছে, তা বলার জন্য। মরিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তার শাশুড়ির দিকে। তিনি বলতে থাকে, বাড়িতে এখন থেকে এসব সাধারণ কাপড় নয়, ডিজাইনার কিছু পরে থাকবে। গলা উঁচু করে কথা বলবে না, বাড়ির পুরুষদের সাথে তর্ক করবে না,
বাড়িতে 20টার উপরে ঘর আছে। এই ঘর, আহিয়ানের ঘর আর সাদাবের ঘর বাদে যে ঘর ইচ্ছা যেতে পারো, কিন্তু রাতে নিজের স্বামীর ঘরেই থাকতে হবে। সে তোমাদের মধ্যে যত ঝামেলাই হোক না কেন, বডিগার্ড ছাড়া কোথাও বের হবে না। বাড়ির অন্য কারো কোনো ব্যাপারে নাক গলাবে না। মেয়েদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবে না, বুঝেছো? মৌরিন মাথায় নাড়িয়ে সাই দেয়। সুজানা খান বলতে থাকলো, বাকি রইল বাড়ির কাজ। এর জন্য মেড আছে, রান্নার জন্য শেফ আছে। তোমার যা খেতে ইচ্ছা করবে তাদের বলবে, তারা রান্না করে দিবে। তাই রান্না বান্না বা ঘরের কাজের দরকার নেই। স্বামীর অনুমতি নিয়ে যেখানে ইচ্ছা যাও, যা খুশি করো, কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। এখন যাও, ঘরে গিয়ে ড্রেসটা বদলে নাও। মরিন উঠে দাঁড়াবে তখন ফ্লোরা বলে। মরিনের অপরাধ বোধ হলো একটা প্রেগনেন্ট মহিলাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য। তাই সে ফ্লোরাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। কোনো সমস্যা নেই আপু। তারপর দুইজন ঘর থেকে বের হতে লাগলো। দরজার কাছাকাছি পৌঁছে ফ্লোরা দাঁড়িয়ে যেতে দেখে মরিন জিজ্ঞেস করে, আপু আপনার কি কোনো সমস্যা হচ্ছে? জিজ্ঞাসু দৃষ্টিতে মরিন তাকায়। ফ্লোরা বাঁকা হাসি দিয়ে বলে, কথাগুলো শুনে মরিনের পৃথিবী থমকে যায় আর ফ্লোরা শাশুড়ির রুম থেকে বের হয়ে যায়। মরিন নিজেই রুমে প্রবেশ করতেই আহনাফের প্রশ্নের মুখোমুখি হয়। আমাদের বিয়ে ভাঙতে মিস নীলিমাকে তুমি মিথ্যে বলতে বাধ্য করেছিলে? কোনো প্রকার ভনিতা ছাড়াই সে উত্তর দেয়, হ্যাঁ। একটা সত্য গোপন করলে যদি কারোর ভালো হয় তবে তার জায়েজ আছে। মানুষ অন্যের ভালোর জন্য সময় মিথ্যা বলে, আর আমি নিজের মেয়ের সুখের জন্য একটা সত্যি লুকাতে পারি না। নিজেকে আমার জায়গায় রেখে প্রশ্নটা করিস। শাশুড়ির ঘর হতে ফেরার পথে মরিনের কাছে তার মায়ের ফোন আসে। যতই হোক নিজের পরিবার, নিজের মা। 18 বছর নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, সুখে দুঃখে পাশে থেকেছে। তাই নিজের মনে একটা দ্বন্দ্ব নিয়ে ফোনটা রিসিভ করলো মরিন। মা ভালো মন্দ অনেক কথাই জিজ্ঞেস করে, কিন্তু সে চুপ থাকে। শেষ পর্যন্ত এক রাশ হতাশা নিয়ে তারিন বেগম এই কথাগুলো বলেন। মায়ের বলা শেষ কথাগুলো মরিনের মনে বেশ দাগ কাটে। মেয়ের কাছ থেকে কোনো প্রকার জবাব না পেয়ে তারিন বেগম আবার বলা শুরু করে, ঠিক আছে, তুই যখন কথা বলবি না আমিও জোর করব না, প্রয়োজনে তোর সামনেও যাব না। যেদিন আমাদের ক্ষমা করতে পারবি সেদিন বলবো আহনাফের সাথে তোর বিয়ে কেন দিয়েছি। এখন যে জন্য তোকে ফোন করা তা বলি মনোযোগ দিয়ে শুনিস। মানুষের হায়াত মুহূর্তের কোনো ঠিক নেই। যদি কখনো এমন পরিস্থিতি আসে যে আহনাফ আর তোর পাশে নেই, আমি বা তোর বাবা বেঁচে নেই, তোর ভাই তোর দায়িত্ব নিচ্ছে না, তবে কোনো হীনমন্যতায় ভুগবি না, নিজেকে অসহায় ভাববি না। সবসময় মনে রাখবি তোর নামে একটা ফ্ল্যাট আর অ্যাকাউন্টে প্রায় 1 কোটির বেশি টাকা আছে। তোর শ্বশুর 1 কোটি টাকা দিয়েছিল, বাকিটা গাড়ি বিক্রির টাকা, যা দিয়ে ইনশাল্লাহ তুই ভালো কিছু করতে পারবি। তাতে তোর জীবন কারোর সাহায্য ছাড়াই চলে যাবে। তোর লাগেজে নীল রঙের একটা ফাইলে সব কাগজপত্র আছে। আর হ্যাঁ, এটা তোর কাছে গোপনে যত্ন করে রাখিস। সবাই যেমন জানে যে টাকার লোভে আমরা তোর বিয়ে দিয়েছি, তেমনই জানতে দে, কারণ এটা তোর বিপদের সঙ্গী, যা সবাইকে দেখিয়ে বেড়াতে হয় না। মরিন কি বলবে কিছু বুঝতে পারে না। মরিনের মা ভারাক্রান্ত হৃদয়ে আবার বলতে শুরু করে, সবশেষে একটা কথাই বলবো, তুই হয়তো ভাবতে পারিস যে সব খোলাসা করে স্বামীকে বলে দেওয়া উচিত, কিন্তু মারে পুরুষ মানুষ বড্ড জটিল। এখন তোর প্রতি মোহ আছে, ভালোবাসা আছে, 2 দিন পর নাও থাকতে পারে। তখন তোকে উঠতে বসতে এই ত্রুটি নিয়ে খোঁটা দিবে। নিজের সব অন্যায় আবদার এই একটা ত্রুটির জেদ ধরে পূরণ করে নিবে। কথাটা মাথায় রাখিস। দোয়া করি ভালো থাক। একটা দীর্ঘশ্বাস ফেলে তারিন বেগম ফোন কেটে দেন। মরিন বুঝতে পারে না এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। সবটা প্রচণ্ড ঘোলাটে লাগছে তার কাছে। তবে কি সে তার গর্ভধারিণী মাকে ভুল বুঝল?
মৌরি নিজেই রুমে প্রবেশ করতে আহনাফের প্রশ্নের মুখোমুখি হয়। আমাদের বিয়ে ভাঙতে মিস নীলিমাকে তুমি মিথ্যে বলতে বাধ্য করেছিলে? কোনো প্রকার ভনিতা ছাড়াই সে উত্তর দেয়। হ্যাঁ। আহনাফ তার সামনে দাঁড়িয়ে আবার প্রশ্ন করে। তার মানে মিস নীলিমা যা যা বলেছেন সব সত্যি? মৌরিন নির্লিপ্ত গলায় বলে, আমি জানি না নীলিমা আপু আপনাকে কি বলেছে, তবে এটা ঠিক যখন শাফিন ভাইয়া আমাকে বলেছিল আপনি আমাকে বিয়ে করতে চান আর আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাবেন, তখন আমি নীলিমা আপুকে আপনার কাছে গিয়ে বলতে বলেছিলাম যে আমার কারোর সাথে গভীর প্রেম আছে আর বিয়ে যদি আমার অমতে হয় তবে আমি পালিয়ে যাব। তাছাড়া এটাও বলতে বলেছিলাম আমার সম্পর্কের কথা আমার বাবা মা মেনে নিয়েছে যাতে আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব না পাঠান। আপু আপনার কাছে এসব বলতে প্রথমে রাজি ছিল না, কারণ সে জানে আমি কখনোই কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইনি, কিন্তু আমি নানান রকমের কসম আর ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে একরকম বাধ্য করেছিলাম এটা করতে। অবাক হয়ে আহনাফ বলে, কিন্তু কেন? এত বড় ঘর থেকে প্রস্তাব পেলে তো মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। তা ছিলে সুরে মৌরিন বলে, অন্যান্য মেয়েদের কথা আমি জানি না, তবে আমি আমাদের থেকে সামান্যতম বড়লোক কাউকে বিয়ে করতে চাইনি। সেখানে আপনার পরিবারের সাথে আমার পরিবারের তফাৎ তো আকাশ পাতাল। আমি কোনোভাবেই এই অসম সম্পর্কে কোনোভাবেই জড়াতে চাইনি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এইসব সম্পর্ক টিকে থাকে না। আহনাফ প্রশ্ন করে, আর কোনো কারণ আছে? মনে মনে মৌরি নিজেকে বলে, আছে, আরও একটা কারণ আছে। সেটা হলো আমার অতীতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। কিন্তু আমি যে সম্পর্কে আপনাকে তখনই বলবো যখন আপনার সম্পর্কে সব সত্যি জানবো। বিয়েটা যখন হয়েই গেছে আমি সবটা দিয়ে চেষ্টা করবো এই সম্পর্কটা টিকিয়ে রাখার। কি হলো বলো? মৌরিন আহনাফের দিকে ঘাড় উঁচু করে বলে, এইটাই কি যথেষ্ট নয়? তাছাড়া আপনার সম্পর্কে যা শুনেছি। মুচকি হেসে আহনাফ খাটে বসে পড়ে। মৌরিনের হাত ধরে টান দিয়ে নিজের পাশে বসায়। এরপর আলতো করে মৌরিনের মাথাটা নিজের বুকে টেনে নিয়ে বলে, আমিও জানি না তুমি আমার সম্পর্কে কতটা শুনেছ, তার মধ্যে কোনটি সত্য কোনটা মিথ্যা, তাই আমি নিজে আগে সবটা বলি, তারপর না হয় তুমি ঠিক ভুল বিচার করো। আহনাফ মৌরিনকে বলতে শুরু করে, জীবনে না চাইতেই আমি সব পেয়েছি, কোনো কিছুর কমতি কখনোই ছিল না। টাকা, গাড়ি, বাড়ি, যখন যা চেয়েছি তাই পেয়েছি। এমনকি যে বয়সটা ছেলেরা নারীর শরীর নিয়ে শুধু কল্পনা করেই পার করে দেয়, সেই বয়সে আমি নারী দেহ নিয়ে একরকম খেলা করেছি। আহনাফের এমন স্বীকারোক্তি শুনে মৌরিনের মনে হলো কেউ তার কানে গরম সীসা ঢেলে দিয়েছে। তীব্র ঘৃণায় সে আহনাফের বুক থেকে মাথা তুলে নিতে চাইল, কিন্তু আহনাফ আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরল। আমার কথা বলা শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে, তোমাকে সবটা শুনতে হবে। আমি মানছি নারী দেখে আমি কৈশোর থেকেই বিচরণ করেছি, কিন্তু তার সুযোগ আমাকে একজন করে দিয়েছিল। একরাশ ঘৃণা, ভয় আর সন্দেহ নিয়ে মৌরিন কাপা কাপা গলায় প্রশ্ন করে, কে? কিন্তু আহনাফ যে উত্তর দেয় তা শুনে তার এই জগৎ সংসারই মিথ্যে বলে মনে হয়। আহিয়ান মির্জা। আহনাফের উত্তর শুনে মৌরিনের এই জগৎ সংসারই মিথ্যে বলে মনে হয়। কেউ নিজের ছোট ভাইকে হাতে ধরে এতটা খারাপ পথে নিয়ে যেতে পারে তা মৌরিনের বিশ্বাস করতে কষ্ট হয়। মৌরিনের মুখে অবিশ্বাসের ছাপ দেখে আহনাফ বলে, ঠিক শুনেছ, আমার বড় ভাই আহিয়ান মির্জা। মৌরিন কিছুটা রেগে প্রশ্ন করে, কিন্তু উনি আপনার সাথে এমনটা কেন করলেন? কি শত্রুতা তার নিজের ভাইয়ের সাথে? মৌরিনের এমন রাগ দেখে আহনাফ মৃদু হেসে বলে, ওয়েট, হুট করে কোনো কনক্লুশনে যেও না, আগে সবটা শোনো, কারণ আমরা সবসময় যা দেখি তার পিছনে অজস্র সত্য লুকিয়ে থাকে। যেমন ব্রো এমন কেন করেছে তার পিছনেও রয়েছে। বলো, সেসব শুনতে চাও? মৌরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ বলা শুরু করে, মা বাবা তার সন্তানকে সবসময় বেস্ট দিতে চান, বেস্ট এডুকেশন, বেস্ট এনভায়রনমেন্ট, ব্লা ব্লা ব্লা, কিন্তু বেস্ট দিতে গিয়ে কখন যে ওয়ার্ডস দিয়ে ফেলে তা তারা নিজেরাই বুঝতে পারে না। তারই পারফেক্ট এক্সাম্পল হলো আমার মম ড্যাড। তারা আমাদের বেস্ট দেওয়ার জন্য আমাদের 3 ভাইকে লন্ডনে রেখে পড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সাদাবের মা বাবা মৃত থাকায় লন্ডনের ভিসা রিজেক্ট হয়, তাই আমরা 2 ভাই লন্ডনে যাই। তখন ভাইয়ার বয়স 10 আর আমার 8। নিজের দেশ, নিজের স্কুল, পরিচিত মুখগুলো রেখে লড়াই শুরু হয়। সম্পূর্ণ
নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টার। মরিন অবাক হয়ে প্রশ্ন করে। আপনার বাবা মার সাথে যাননি? দুই দিকে মাথা নাড়িয়ে নাকচ করে আহনাফ বলে, না, ড্যাড নিজের বিজনেস ছেড়ে যেতে পারেনি, আর মম নিজের সংসার। তবে তারা মাঝে মধ্যে বলতে পারো এভরি উইকেন্ডে দেখা করতে যেত, কিন্তু তাতে আমাদের দুই ভাইয়ের বিশেষ লাভ হতো না, কারণ সেখানে ড্যাড ব্যস্ত থাকতো বিজনেস মিটিং নিয়ে আর মম ব্যস্ত থাকতো ক্লাবিং নিয়ে। তাই আমরা বড় হতে থাকি সেখানকার ন্যানি আর এক গাদা মেয়েদের কাছে। যখন বাড়ির কথা মনে পড়তো আমরা ভীষণ কান্নাকাটি করতাম। ন্যানি ড্যাডকে ফোন করতো, কিন্তু তিনি প্রায় সবসময় ব্যস্ত থাকতো, তাই কথা বলার সময় হতো না। আর মমকে ফোন দিলে তিনি খানিকটা রেগে গিয়ে বলতেন, ছেলে মানুষ হয়ে এভাবে কাঁদলে কি করে হবে? তোমাদের পাঠিয়েছি ব্রাইট ফিউচারের জন্য, কিন্তু তোমরাই যদি এমন করো তবে কি করে হবে? তোমার বাবা বিজনেসের এম্পায়ারকে সামলাবে। সব কিছু থাকার পরেও একটা নিঃসঙ্গ শৈশব কাটাতে হয় দুজনকে। তখন মমের উপর ভীষণ অভিমান হতো। মনে হতো চাইলেই তো তিনি আমাদের নিজের কাছে রাখতে পারত, না হয় নিজে আমাদের কাছে চলে আসতে পারত, না হয় আরও একটু সময় দিতে পারত। নতুন পরিবেশ, নতুন দেশ, নতুন স্কুল, এভাবে বছরের পর বছর চেষ্টা করেও কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না। মমের প্রতি অভিমান, অভিযোগ আর শৈশবে সেই কান্নাগুলো ধীরে ধীরে রাগ আর জেদে পরিণত হতে লাগলো। কিন্তু তাতে আমরা দুই ভাই অনেক বেশি ক্লোজ হতে লাগলাম। তাই তো শৈশব হতে কৈশোরে যেতে যেতে ভাই থেকে বন্ধু হয়ে গেলাম। একটা নিঃশ্বাস ফেলে আবার বলতে শুরু করে, কৈশোরের বয়সটাতে আর মম ড্যাডকে মিস করতাম না। তখন তারা এলে বিরক্ত লাগতো, কারণ ততদিনে আমরা লন্ডনে অ্যাডজাস্ট করতে শুরু করছি। একটা ফ্রেন্ড সার্কেলও তৈরি হয়ে গেছে। তারা সবাই আমাদেরই মতো পরিবার থেকেও একা। আমরা সবাই নিজেদের একাকিত্ব কাটানোর জন্য একটা পথ খুঁজতে থাকলাম। একদিন আমাদের সার্কেলেরই একটা ফ্রেন্ড সেই পথটা দেখিয়ে দিয়েছিল। কৌতূহলী হয়ে মরিন জানতে চাই, কি পথ? নির্লিপ্ত গলায় আহনাফ বলে। ড্রাগস। অস্ফুট স্বরে মরিন পুনরাবৃত্তি করে। ড্রাগস? আহনাফ মাথা নাড়িয়ে বলে, ড্রাগস। 13 বছর বয়সে আমি প্রথম ড্রাগস নেওয়া শুরু করি। বিশ্বাস করো, যেই আমি বছরে একবার বাংলাদেশে আসার জন্য পাগল হয়ে যেতাম, ড্রাগসের পর সেই আমার আর নিজের দেশটাকে ভালো লাগতো না, বরং লন্ডনে ভালো লাগতে শুরু করে। সব একাকিত্ব ভুলে যেতে থাকি, এক অন্য জগতে প্রবেশ করি। ওয়ান মোর থিং, মমের প্রতি আমার যে লুকিয়ে থাকা চাপা অভিমান ছিল সেটা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে থাকে। একদিন ব্রো বলল হি ফাউন্ড এ নিউ থিং, যার কাছে দুনিয়ার সব নেশা তুচ্ছ। আমি বললাম আই অলসো ওয়ান্ট টু ট্রাই দ্যাট। তুমি জানতে চাও সেটা কি? মরিন মাথা নাড়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে আহনাফ বলে, নারী দেহ। 15 বছর বয়সে আমি প্রথম নারী দেহের গন্ধ গভীরে অনুভবের সুযোগ পাই। মেয়েটা ব্রোর গার্লফ্রেন্ড ছিল। একটা গুচির সানগ্লাসের জন্য আমাকে এন্টারটেইন করতে রাজি হয়ে যায়। ইউরোপের ফ্রি মিক্সিং কালচারের দরুন আমার কখনোই মেয়ের অভাব হয়নি। কেউ আমার হ্যান্ডসাম ফেস দেখে এসেছে, কেউ বা টাকার বিনিময়ে। তবে আমার সাথে বেড শেয়ার করা বেশিরভাগ মেয়ে ছিল আমার ফ্রেন্ড, আমার মতো নিঃসঙ্গ রিচ কিড, যারা আমার মতোই ক্ষণিকের আনন্দের জন্য নেশা করত, বেড শেয়ার করত। বলতে পারো তখন থেকেই নারীদের ভোগ্যপণ্য বলে মনে করতে শুরু করি। কিন্তু আমার 17 বছর বয়সে এসবে বাধা পড়ে। মরিন নিয়ে চুপ থাকা দেখে আহনাফ বুঝতে পারে সে বিমর্ষ হয়ে গেছে। আহনাফ পুনরায় বলে, সাদাবের আগমনে সব পাল্টে যায়। ও ল পড়তে লন্ডনে আসে। আমাদের দুই ভাইয়ের উচ্ছৃঙ্খল জীবন সম্পর্কে মম ড্যাডকে জানায়। মেয়েদের বিষয় কিংবা টাকা উড়ানোর ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা না থাকলেও ড্রাগস নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। ফলস্বরূপ আমরা দু ভাই চলে যাই রিহ্যাবে। 4 বছর পর রিহ্যাব থেকে ফিরে বুঝতে পারি সব নেশা থেকে মুক্তি আছে, কিন্তু নারীর নেশা থেকে মুক্তি নেই। ভেবেছিলাম দেশে ফিরে এলে সব ঠিক হয়ে যাবে, কারণ এখানে তো আর মেয়েরা ইউরোপের মতো সহজলভ্য নয়।
তাই স্টাডি কমপ্লিট করে দেশে ফিরে এলাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হলো। কারণ হাই সোসাইটির ভেতরকার সত্যটা সব দেশে একই। তাই তো গত কয়েক বছরে বিভিন্ন মেয়ের সাথে আমার আর ব্রোর বিভিন্ন নিউজ ফেসবুক আর মিডিয়াতে এসেছে। এই হলো আমার অতীত। সবটা শুনে মরিনের মাথাটা ঝিম ধরে। একটা মুসলিম মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে সে ভাবতেই পারে না এসব কিছু বাস্তবে ঘটা সম্ভব। কিন্তু ফ্লোরার বলা কথাগুলো মাথায় আসতেই সে আহনাফকে প্রশ্ন করে। আর ফ্লোরা আপু? আহনাফের মুখটা রক্ত শূন্য হয়েছে, কারণ ফ্লোরা সম্পর্কে সব কিছু জানলে মরিন কখনোই তাকে ভালোবাসতে কিংবা বিশ্বাস করতে চাইবে না। আহনাফের মুখটা রক্তশূন্য হয়েছে, কারণ ফ্লোরা সম্পর্কে সবকিছু জানলে মরিন কখনোই তাকে ভালোবাসতে কিংবা বিশ্বাস করতে চাইবে না। মরিন বুঝতে পারে আহনাফের অবস্থা। সে আবার বলে, আজকে আপনার ভাবি আমাকে বলেছেন আপনাকে ভালো না বাসতে। এমন কিছু কি আছে যার জন্য উনি আমাকে সাবধান করেছেন? আহনাফ মরিনের চোখে চোখ রেখে বলে, আমার সম্পর্কে সব তোমাকে বলেছি, কিছু বাদ নেই। নিজের মনের এমনও গোপন কথা তোমাকে বলেছি যা ব্রো আর সাদাবকেও বলিনি। হ্যাঁ, আমি হয়তো জানি ভাবি তোমাকে কেন সাবধান করেছেন, তবে সেটা কেবলমাত্র আমার একটা ধারণা মাত্র। যেহেতু ভাবি সাবধান করেছেন তাই এটার রিজনটা তিনি বলতে পারবেন। তোমাকে একটা কথা বলি, তুমি আমি ছাড়া এ বাড়িতে আরও 5 জন সদস্য আছে। প্রত্যেকের আলাদা একটা স্টোরি আছে। কেউ যদি নিজে থেকে তার সম্পর্কে কিছু বলে তবেই তুমি জানবে। আমি কিছু বলবো না, কারণ ওদের গল্পটা ওরাই সম্পূর্ণ বলতে পারবে। আমি বললে হয়তো কিছু সত্য গোপন থাকবে কিংবা কিছু মিথ্যা যুক্ত থাকবে। তাছাড়া আমি নিজেও সবটা জানি না। তার মানে আপনি বলবেন না? না, কারো পার্সোনাল কথা অন্য কাউকে জানাবো আমি তেমন নই। ও, বুঝেছি। নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য আমাদের বিয়ে সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। না, আমি তা বলিনি। তাহলে ফ্লোরা আপুর নাম নেওয়া মাত্র আপনার চেহারার রং কেন উবে গেল? আহনাফ মুচকি হেসে বলে, না, তুমি একেবারে বোকাও না। আমার ভয় পাওয়ার একটা কারণ আছে, কিন্তু আমি তোমাকে তার সময় হলে বলবো। যদি তার আগে জানার ইচ্ছে হলে তুমি ভাবির কাছ থেকে জেনে নিও। বিরক্ত হয়ে মরিন বলে, আমাকে কি ফ্লোরা আপু বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে? যেখানে আপনিই বলতে চাইছেন না সেখানে উনি তো... যাকে বাদ দিন। তাছাড়া ওনাকে তো আমি ভালো করে চিনিও না, বিশ্বাস করব কিভাবে যদি মিথ্যা বলে? আহনাফ মরিনকে আশ্বস্ত করে, মনে হয় না মিথ্যা বলবে, বিশ্বাস করতে পারো, কারণ ভাবি মানুষ হিসেবে খুব ভালো। ভ্রু কুচকে মরিন বলে, তাই নাকি? নিজের ভাবির খুব প্রশংসা করছেন দেখছি। তবে কি তার সাথেও আপনি... কিন্তু মরিনের কথা শেষ করার আগেই তার কপালে ছোট্ট একটা টোকা দিয়ে বলে, সে আমার ভাবি। আর যাই হোক, আহনাফ মির্জা সম্পর্কের মান দিতে জানে। দেবর ভাবির সম্পর্ককে কলুষিত করব তেমন কুরুচি আমার নেই। নির্লিপ্ত গলায় মরিন বলে, তাই বুঝি গতকাল রাতে স্বামী স্ত্রীর সম্পর্কের মান দিলেন? আহনাফ একটা দীর্ঘশ্বাস ফেলে মরিনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে যায়। এতে বিচলিত হয়ে মরিন দাঁড়িয়ে যায়। এ কি করছেন? আহনাফ তার হাতটা টেনে আবার বিছানায় বসিয়ে দেয়। তারপর বলতে থাকে, আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। আই অ্যাম সরি। তার ছেলের সাথে মরিন বলে, আপনারা ছেলেরা মনে করেন সত্যি বললেই সব সমাধান হয়ে যায়, কিন্তু একটা মেয়ে কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে সেটা বুঝতে চান না। কারণ আপনার মতো পুরুষের চাহিদা থাকে শরীর। নববধূর স্বপ্ন ভাঙার যন্ত্রণা যে কত সেটা আপনি অনুভব করতে পারবেন না। গত রাতের ব্যবহারে আমার হৃদয়ে যে কতটা ক্ষত সৃষ্টি হয়েছে তা আপনি ধারণাও করতে পারবেন না। আহনাফ 2 হাত দিয়ে মরিনের 2 হাত ধরে বলে, আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি তোমার হৃদয়ের সব ক্ষত পূরণ করে দিব। এইসব বলা যত সহজ, বাস্তবে করা ততই কঠিন। তাছাড়া কিছু কিছু ক্ষত চাইলেও পূরণ করা যায় না, দাগ থেকে যায়। আপনি আমাকে একটু ভাবার সময় দিন। বলে আহনাফের হাতের বাঁধন থেকে নিজের হাত দুটো সরিয়ে ওয়াশরুমে চলে যায়। আহনাফ উঠে বারান্দায় চলে যায়। সেখানে একটা সিগারেট জ্বালিয়ে মনে মনে বলে, সাদাব বারবার সাবধান করেছিল, বলেছিল আহনাফ সাবধান, ভুলেও নারীদের ভোগ্যপূর্ণ বলে মনে করিস না, সম্মান করতে শেখ। মনে রাখবি, একটা নারী যদি তোকে জন্ম দিতে পারে তবে সে তোকে তার পায়ের কাছেও আনতে পারে।
আজকে ঠিক তাই হলো। কত ভালো করে মাপ চাইলাম, তবু তার মন গড়ল না। প্রবলেম নাই, প্রয়োজন পড়লে আবার মাপ চাইবো। যতক্ষণ মাপ না করবে ততক্ষণ মাপ চাইবো। তাছাড়া নিজের স্ত্রীর কাছে মাপ চাইতে কিসের লজ্জা? অন্যদিকে ওয়াশরুম হতে বেরিয়ে মৌরিন ভাবতে থাকে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার ফ্লোরা আপুর সাথে কথা বলতে হবে, কিন্তু উনি যদি বলতে না চায় তবে? তাছাড়া মায়ের সাথেও একবার কথা বলা দরকার। শুনি মা কি বলতে চায়, কেনই বা আমাকে আহনাফ মির্জার সাথে বিয়ে দিয়েছে। প্রশ্নটা শুনে মৌরিনের মাথা থেকে ধোঁয়া বের হতে থাকলো। দুপুরের খাবারের জন্য ডাইনিংয়ে যেতে মৌরিনকে ফ্লোরা এই প্রশ্ন করে। ফ্লোরার ইঙ্গিতটা বুঝেও না বুঝার ভান করে সে বলে, মানে আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন আপু। ফ্লোরাও আরো খোলাসা করে বলে, এ ধরনের ব্যক্তিগত আক্রমণ মৌরিনের বেশ গায়ে লাগলো। তাছাড়া ফ্লোরা তো তার আপন কেউ না যার সাথে সে সব শেয়ার করবে, তাই সে কিছুটা রুক্ষ কণ্ঠে বলে, তবু আপু আমি আপনার কথা বুঝতে পারছি না। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে রেপ শব্দ কোথা থেকে এলো? একটু টেনে টেনে ফ্লোরা বলে। এবার মৌরিন রেগে গেল, তবু যথাসম্ভব নিজেকে সামলে বলে, আপু আপনার মনে হয় না আপনি একটু বেশি পার্সোনাল কথা জিজ্ঞেস করছেন? বাঁকা হেসে ফ্লোরা তাচ্ছিল্য করে বলে, মৌরিন দাঁত কিরমির করে বলে, নিজের স্বামীকে ভালোবাসা কি অপরাধ? তাছাড়া আমার মতো মেয়েরা বিয়ের পর স্বামীকে নিজের সবটা দিয়ে ভালোবাসবো বলেই অপেক্ষা করি। মৌরিন হেয়ালি করে বলে, যদি বলি জানি। কিছুটা অবাক হয়ে ফ্লোরা বলে, মৌরিন ফ্লোরার চোখের দিকে তাকিয়ে বলে, আপু বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে ইচ্ছে হলো আর বেরিয়ে এলাম। বিয়ে একটা বন্ধন, সারা জীবনের দায়িত্ব। আমার কাছে বিয়ে মানে ফটো সেশন করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা বা কিংবা সারা দিন লুতুপুতু করা নয়। আমার কাছে বিয়ে হলো দায়িত্ব, বিশ্বাস আর ভরসা। এমন একটা সম্পর্ক যেখানে দুজনের অতীত যাই থাকুক, বর্তমান আর ভবিষ্যৎ পানির মতো স্বচ্ছ। জীবনের সব পরিস্থিতিতে জীবনসঙ্গীর পাশে থাকা, এমনকি মরণের পরেও তার সাথে পরকালের জীবন তার সাথেই কাটানোর ইচ্ছা রাখা। ফ্লোরা ব্যঙ্গ করে বলে। সামান্য হেসে মৌরিন বলে, মজা নিচ্ছেন, কিন্তু আমি এটাই বিশ্বাস করি। আল্লাহর কালেমা পড়ে বিয়ে করেছি, এখানে না মানার কিছু নেই। ফ্লোরা কিছুটা হতাশ হয়ে বলে, ওটা অতীত, আর অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ খারাপ হয়। ফ্লোরা মৌরিনের এরূপ কথা শুনে রাগান্বিত স্বরে বলে, মৌরিন নিজেকে শান্ত রেখে বলে, আপু বয়স আর সম্পর্ক দুই দিক দিয়েই আপনি আমার চেয়ে বড়। আশা করি এমন কিছু বলবেন না যে আমি সেটা ভুলে যাব। তাই এসব অপশব্দ দ্বিতীয়বার আমাকে শোনাবেন না। মৌরিন সেখানে থেকে চলে যেতে নিলে ফ্লোরা তাকে বলে, মৌরিন তো জানতেই চেয়েছিল, কিন্তু যে মেয়ে বিয়ে আর স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে এমন ধারণা রাখে তাহার কোনো কথায় কান না দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করল। প্রয়োজন নেই বলে সে না খেয়ে সেখান থেকে চলে গেল। ফ্লোরা মনে মনে বলে, পুরুষ মানুষ তার শখের নারীকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়, সবচেয়ে বেশি কাঁদায়। সত্যি বলতে যে নারীকে মাথায় তুলে রাখা দরকার তাকেই পায়ের নিচে পিষে দেয়। সাদাবের কথাগুলো শুনে আহনাফের চোখে মুখে অনুতাপের ছাপ ভেসে ওঠে। মরিনের কাছে অনেকবার মাফ চেয়েও যখন আশানুরূপ ফল পায় না, তখনই সাদাবের কাছে আসে সাহায্য চাইতে। কিন্তু সাদাব সাফ মানা করে, তাকে চলে যেতে বলে। কিন্তু আহনাফ নাছরবান্দার মতো বসে থাকলে সেই কথাগুলো বলে। সাদাব আবার বলে, আমরা পুরুষ জাতি বাহিরের মেয়েদের সাথে রং তামাশা করি, সাপলি কথা বলি, কিন্তু নিজের ওয়াইফ বা লাভারের সাথে এমন ব্যবহার করি যেন সে আমাদের কেনা দাসীবাদী। আমরা চাই সে আমাদের হাতের পুতুল হয়ে থাক।
আমাদের কথাই সে উঠুক, আমাদের কথাই বসুক। নারীদের যে একটা ইচ্ছে আছে, চাওয়া আছে, তা মূল্যায়ন কোনোদিনই পুরুষ জাতি করাটা। আমি ভেবেছিলাম তুই অন্তত তোর ভাইয়ের মতো আমার ভরসা নষ্ট করবি না। আহনাফ অনুতাপের স্বরে বলে। সরি ইয়ার, বলছি তো ভুল হয়ে গেছে, আর হবে না। কিন্তু সাদাবের মন গলে না। কি গ্যারান্টি আছে? তোরা দুই ভাই হলি কুত্তার লেজ, জীবনেও সোজা হয় না। আইহান ভাইয়ার সময় যে ভুল করেছি, তোর সময় একই ভুল করবো না। জানিস, আমি এখন ফ্লোরা ভাবের দিকে তাকাতে পারি না। আমি বারবার বলেছিলাম তোকে, মেয়েটা ইনোসেন্ট, তুই এমন কিছু করিস না যাতে আমার নিজেকে অপরাধী মনে হয়। সত্যি বলতে, তোকে নিজের বার্থডেতে ইনভাইট করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আহনাফ জোর গলায় বলে। বলছি তো ভুল হয়ে গেছে। ঠিক আছে, তুই বল, তুই কি গ্যারান্টি চাস? লিখে দিব। তাচ্ছিল্যের সাথে সাদাব বলে। শোন, আমি টিউলিপ গ্রুপের লিগ্যাল টিমের ডাইরেক্টর, কোনো টিনেজার নই, তাই আমার সাথে অন্তত এসব ভাওতাবাজি করিস না, লাভ নাই। তুই ভালো করেই জানিস মানুষের মন, বিশ্বাস, ভরসা নিয়ে কোনো আইন নেই। অসহায় ভঙ্গিতে আহনাফ বলে। তাহলে কি করব আমি তো সব ভালোই চেয়েছিলাম। জীবনের প্রথম কাউকে দেখে মায়ার বাঁধনে আটকে যেতে চেয়েছিলাম, সংসারী হতে চেয়েছিলাম, কিন্তু সব তো লাভার নষ্ট করে দিল। সাদাব আহনাফকে সাবধান করে বলে। নীলিমাকে এসবের মধ্যে টানবি না। ও মরুনের কথাতেই সে তোকে ওসব বলতে গিয়েছিল। তাছাড়া কোনো বোনই তোর মতো এমন চরিত্রের মানুষের হাতে তার ছোট বোনকে তুলে দিতে চাইবে না। সাদাবের কথায় আহনাফ ফোরন কাটে। কারেকশন, চাচাতো বোন। সাদাব আবার বলে। হলেও সে তাকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। শুধু ওর চাচির লোভের জন্য বিয়েটা হয়েছে। উনি নীলিমাকে বিয়ের 2 দিন আগে থেকে ঘর বন্দি করে রেখেছিল, না হলে তো সে পালানোর ব্যবস্থা সব করেই রেখেছিল। তোর গার্লফ্রেন্ড আসলে একটা... রেগে কিছু কথাটা বলতে গিয়ে আহনাফ চুপ হয়ে যায়। তারপর আবার বলে। বাদ দে, তারে কিছু বললেই তো তোর গায়ে ফোসকা পড়বে, আমাকে মারতে আসবি। জানিস, মাঝে মধ্যে মনে হয় তোর লাভার না, বরং তুই অন্ধ। সাদাব চিৎকার করে ওঠে। আহনাফ, হাউ ডিয়ার ইউ! আহনাফ বুঝতে পারে নীলিমার অন্ধত্ব নিয়ে খোঁচা দিয়ে সে কত বড় ভুল করে ফেলেছে। সরি, আমি ওভাবে বলতে চাইনি। একই স্বরে সাদাব বলে। গেস লস্ট। আহনাফ তাকে থামানোর চেষ্টা করে বলে। শোন তো, ঠিক আছে, তুই থাক, আমি খেলাম। তাছাড়া তোদের এই বাড়িতে আর যাই থাকুক, ঘরের অভাব নেই। অনুনয়ের স্বরে আহনাফ বলে। এমনভাবে কেন বলছিস? সেটা তো তোরও বাড়ি। সাদাব প্রচন্ড রেগে জোরালো গলায় বলে। না, এটা আমার বাড়ি না। 1 মিনিট, আমার তো কোনো বাড়ি নেই, কারণ আজ অবধি তোর বাবা আমার নিজের বাড়ি কোথায় তা বলেনি। আমার বাবার ছবিটাও দেখায়নি, এমনকি নিজের বাবার নামটাও আমায় বলেনি। আহনাফ সাদাবকে বোঝানোর চেষ্টা করে। বলেনি নিশ্চয়ই তোর ভালোর জন্যই। তাচ্ছিলের সাথে সাদাব বলে ওঠে। হ্যাঁ, তা তো অবশ্যই, অনেক ভালো করেছে আমার। তবে উনি আমার এতটা ভালোই না করলেই পারতেন। তোর বাবা এই ভালো করার জন্যই বৈধ সন্তান হওয়া সত্ত্বেও আমি জারজদের মতো কখনোই নিজের পিতৃ পরিচয় জানতে পারিনি। কথাগুলো বলে সে শুধু ঘর থেকেই না, বাড়ি থেকেও বের হয়ে গেল। অন্যদিকে আহনাফ বোকার মতন দাঁড়িয়ে আছে আর হতাশ হয়ে ভাবছে, এটা কি হলো? এসেছিলাম বউয়ের রাগ ভাঙানোর উপায় জানতে, কাজের কাজ তো হলোই না, উল্টো এখন মরার উপর খাড়ার ঘা। বন্ধু রেগে গেল। আল্লাহ, আমি কি করব, কোথায় যাব? এভাবে কতক্ষণ ভাবতেই বুদ্ধির বাতি জ্বলে উঠল। ইয়েস, পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি। স্ত্রীকে শয্যার সঙ্গী করো, কিন্তু ভালোবাসো না। আব্বাস মির্জার সামনে মাথা নিচু করে বসে আছে আহনাফ। কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করতে বের হবে তখনই এক মেয়ের এসে জানায় তার বাবা তাকে ফ্যামিলি মিটিং রুমে ডাকছে। রুমে গিয়ে বাবার মুখোমুখি বসে সে। আব্বাস মির্জা ছেলেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলে, মেয়েটাকে ভালোবেসে ফেলেনি তো? বাবার প্রশ্নে আহনাফের বুকটা কেঁপে ওঠে। সে ভয় পায় তার বাবা সব বুঝতে পারেনি তো। নিজেকে যথাসম্ভব সামলে বলে, ড্যাড, এটা কেমন প্রশ্ন? আমি তো আগেই তোমাকে বলেছি সে আমার জেদ। আহনাফ মির্জাকে রিজেক্ট করার অডাসিটি দেখিয়েছে, শাস্তি তো পেতেই হবে। চাইলে ওকে তুলে আনতে পারতাম, গুম করতে পারতাম, কিন্তু এতে আমার ইগো স্যাটিসফাই হতো না। জানি, তবুও আরেকবার তোমার মুখ থেকে শুনে নিলাম। কিন্তু তুমি কি জানো আমি কেন তোমার এই বিয়েতে রাজি হয়েছি?
মাথা দুই পাশে নাড়িয়ে না করে আহনাফ। আব্বাস মির্জা আবার বলে, মধ্যবিত্ত ফ্যামিলির সুন্দরী মেয়ে, এই ধরনের মেয়েরা সংসারী হয়, আর প্যারেন্টিংয়েও ভালো। ন্যানির কাছে তোমার দুই ভাই যে নিঃসঙ্গতা নিয়ে বড় হয়েছো, আমি চাই না আমাদের নেক্সট জেনারেশন একই কষ্ট ভোগ করুক। মনে রাখবে, তোমার ওয়াইফকে বোঝানোর দায়িত্ব তোমার। তাকে এমনভাবে ট্রেন করবে যাতে সে খুব ভালো করে বুঝতে পারে মির্জা বাড়িতে তার কাজ হলো তোমাকে এন্টারটেইন করা, বাচ্চা জন্ম দেওয়া আর তাদের বড় করা। গট ইট? মাথা বাঁকিয়ে আহনাফ বলে। ইয়েস ড্যাড। খুশি হয় আব্বাস মির্জা। গুড, নিজের ভাইকে দেখে শেখো, তার মতো হও। বলে বাবাকে বিদায় জানিয়ে আহনাফ দরজার কাছে পৌঁছতেই আব্বাস মির্জা বলে ওঠে, স্ত্রীকে শয্যাসঙ্গী করো, কিন্তু ভালোবেসো না। এমন কিছু যদি আমি আজ করতে পারি, ফলাফল ভালো হবে না। আহনাফ বেরিয়ে যেতে আব্বাস মির্জা বলে ওঠে, নিজের বাপের চোখে ফাঁকি দিবে এত চালাক তুমি এখনো হওনি হানাফ। তুমি যেদিন বিয়ের কথা বলতে আমার কাছে এলে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম মেয়েটা তোমার জেদ নয়, ভালোবাসা। আর গতকাল বিয়ের আসরে ওই মেয়ের অজ্ঞান হওয়ার পর তোমার শটফটানি দেখে কনফার্ম হয়ে গেলাম। তাকে যদি এনে না দিতাম তবে তুমি আমার হাতের বাইরে চলে যেতে, কিন্তু আমি তা হতে দিতে পারি না। থাক না, কয়েকদিন এনজয় করো, এমনিতেই ওই মেয়ে মির্জা বাড়িতে কিছুদিনের মেহমান। অন্যদিকে বাবার ঘর থেকে বের হয়ে আহনাফ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে ভাবতে থাকে বাবার বলা কথাগুলো, আর মনে মনে বলে, সরি ড্যাড মিথ্যা বলার জন্য, কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আমি যে মৌরিনকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমি জানি না কেন তুমি চাও না আমি কাউকে ভালোবাসি। ছোটবেলা থেকে শিখিয়েছো ভালোবাসা হলো এমন একটা ফাঁদ যেখানে পড়লে মানুষ শুধু যন্ত্রণা পায়, জীবন ধ্বংস হয়ে যায়। কিন্তু আমার কাছে তো ভালোবাসা মানে জীবনে বেঁচে থাকার অক্সিজেন, আর মৌরিন হলো আমার প্রাণ ভোমরা। যদি মৌরিনকে ভালোবেসে আমার জীবন ধ্বংস হয়ে যায়, আমার কোনো আফসোস থাকবে না। আহনাফের ভাবনার মধ্যে গাড়ি হোটেল রেডিসন এসে থামে। আহনাফ নিজের বুক করা টেবিলের কাছে যেতেই দেখে দুটি পরিচিত মুখ বসে আছে। বিয়েটা কেন দিলে? আহনাফ বেরিয়ে যেতে মরিন নিজের মাকে ফোন দেয়। মেয়ের ফোন পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারিন বেগম। মরিনও আবেগে গা ভাসায়। এবার নিজেদের নিয়ন্ত্রণ করে কুশলাদি বিনিময় করে। সবশেষে মরিন জানতে চায় এই কথা, কিন্তু জবাব দিতে গিয়ে আবার বুক ভেঙেই কান্না আসে তারিন বেগমের। কি হলো মা, বলো। কান্না থামিয়ে তারিন বেগম বলে, আমার কিছু করার ছিল না। তোর শ্বশুর বলেছিল বিয়ে না দিলে তোকে তুলে নিয়ে যাবে আর তারিককে মেরে ফেলবে। কিন্তু আহনাফ যে বললেন তোমাদের কোনো জোর করা হয়নি, বরং স্বেচ্ছায় তোমরা টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছো। কারণ তোর বর এসব কিছুই জানে না। মানে সে তোকে যা বলেছে সেও তাই জানে। তোকে আমরা টাকার জন্য বিক্রি করেছি। মা, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে সব খুলে বলো। তারিন বেগম ঘটনা বলতে শুরু করেন। তোর শ্বশুর যেদিন বিয়ের কথা বলতে আমাদের ডেকে পাঠিয়েছিল, সেদিন আমরা ভেবেছিলাম নীলিমা আর সাদাবের ব্যাপারে কথা বলতে ডেকেছে, কিন্তু না, তিনি তো ডেকেছিলেন তোকে তার ছোট ছেলের বউ করে নিতে। তখন তোর বাবা না করে আর সরল মনে তোর সব সত্য আর ওই অ্যাক্সিডেন্টের কথা বলে দেয়। অবাক হয়ে মরিন প্রশ্ন করে, আমার শ্বশুর সব জানে? জানে, কিন্তু উনি আহনাফকে এমনকি অন্য কাউকে কথাটা বলতে না করে আমরা রাজি হই না। তখনই তিনি বলে যদি অন্যের কথা না শুনি তবে উনি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিবে আর তারিককে আর নীলিমাকে মেরে ফেলবে। উনি জামাইকে তোর অতীতের কোনো কথা জানাতে নিষেধ করে, এমনকি তুইও যাতে কখনো না বলিস সেই ব্যবস্থা করতে বলে। আরও বলে তোর সাথে বিয়ের বিনিময়ে যেন আমরা জামাইয়ের সামনে টাকা, গাড়ি, বাড়ি এসব দাবি করি। বাধ্য হয়ে আমরা সেদিন তাই করি। ফলে জামাই শর্ত দেয় যে কোনোভাবে তোকে বিয়েতে রাজি করাতে, আর বলে একবার বিয়ে হলে আর কোনো দিন তোকে আমাদের বাড়িতে আসতে দিবে না। কারণ যে মেয়ের বাবা মা টাকার কাছে মেয়েকে বিক্রি করে দেয় তাদের সাথে সে বা তার পরিবার কোনো সম্পর্ক রাখবে না। সব শুনে মরিনের মাথায় বাজ পড়ে। এসব কেন লুকালে আমার কাছ থেকে? নিরুপায় ছিলাম, তোকে জানালে তুই বিয়ে করতে না, আর মির্জারা অনেক পাওয়ারফুল, বিয়ে না হলে নির্ঘাত তোর কোনো ক্ষতি করতো। রেগে মেগে মরিন বলে, হোক পাওয়ারফুল, তাতে আমাদের কি? আর ক্ষতি করবে মানে? দেশে কি আইন নেই? মেয়ের বোকা বোকা কথা শুনে দীর্ঘশ্বাস ফেলেই তারিন বেগম। মরি, ওরা মির্জা টিউলিপ গ্রুপের মালিক, যেখানে পুরো দেশটাই ওদের কথাই চলে, সেখানে আইন আদালত কি করবে?
ওরা যদি এখন তোকে বা আমাদের পুরো পরিবারকেও গুম করে দেয় তবু কেউ কিছু বলবে না, বরং তুই চুপ থাক, মানিয়ে নে। মায়ের কথা শুনে মরিনের টনক নড়ে, রাগটা পানি হয়েছে। সত্যি তো এই জগতে টাকাই বড়। এই টাকার জোরে মির্জা আর তাদের মতো বড় লোকেরা সব কিনে নেয়, দেশ, আইন, এমনকি মানুষের জীবনও। কান্না ভেজা গলায় বলে ওঠে, তাহলে কি আমি আর নিজের বাড়ি যাব না? তোমাদের দেখবো না? মেয়ের কথা শুনে তারিন বেগমেরও চোখে জল আসে। মরিন চোখ মুছিয়ে বলে, আমি এসব শর্ত টর্ত মানি না। তাছাড়া এসব বলার উনি কে? বাবা ছেলে মিলে আমার জীবনের 12টা বাজিয়েছে। সবাইকে আমাকে পুতুল পেয়েছে নাকি? আমি এক্ষুনি যাচ্ছি আমার শ্বশুরের কাছে। কেন আমার সাথে এমন করলো আমার জানতে হবে। আর আহনাফকে অতীত জানাতে কেন না করলো সেই প্রশ্নের উত্তরও দিতে হবে ওনাকে। ঘাবড়ে গিয়ে তারিন বেগম বলে ওঠে, শোন মা, বাড়াবাড়ি করিস না। তোর শ্বশুর খুব ভয়ঙ্কর মানুষ, তোর ভাইটা ছোট। তাছাড়া মা বাপ মরা একটা অন্ধ মেয়ের দায়িত্ব আমাদের কাঁধে। আপাতত যেমন আছে তেমন চলতে দে। মায়ের কথা শুনে চুপ হয়ে যায় মরিন। কিছুক্ষণ পর বলে, কিন্তু মা, উনি যে বিশ্বাস করে নিজের সমস্ত অতীত আমাকে বলেছেন, তাহলে আমি সত্যি গোপন করলে তো ওনাকে ঠকানো হবে। জানি, কিন্তু জীবন বাঁচানো তো আগে। তোর শ্বশুর যদি জানতে পারে তুই তোর স্বামীকে সব সত্য বলেছিস, সেদিনই আমাদের এই পৃথিবীতে শেষ দিন হবে। তাহলে এখন আমি কি করব? আল্লাহকে ডাক, তিনি নিশ্চয়ই জামের সামনে তার বাবার সত্যটা আনবেন। আর মন দিয়ে সংসার কর, নিজের বরকে ভালোবাসি ভরিয়ে দে, আঁচলে বেঁধে রাখ, যাতে কখনো যদি তোর ত্রুটির কথা তার সামনে আসে তবু যেন তোকে না ছাড়তে পারে। মুঠোফোনের দুই পাশে দুই অসহায় নারী নীরব অশ্রু ঝরাতে থাকে। স্মার্ট ম্যান ওয়ান্স সেড, ইউ কান্ট বি ওয়াইজ অ্যান্ড বি ইন লাভ অ্যাট দ্য সেম টাইম। গানটা পুরোপুরি মনে না থাকলেও এই লাইনের মর্ম হারে হারে টের পাচ্ছে আহনাফ। সত্যি তার বুদ্ধি লোপ পেয়েছে, না হলে নীলিমা যার সাথে তার আদায় কাজকলায় তাকেই সে সাহায্য করতে বলে। আর মেয়েটাও কেমন সাথে করে একেবারে উকিলটাকেও নিয়ে এসেছে। কি আর করা, বাঘের খাঁচে একবার যখন এসেই পড়েছে, নিজের কাজ হাসিল না করে যাবে না। আপনার হাতে অপচয় করার সময় থাকলেও আমার নেই। 8 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি, আর আপনি এসব 10 মিনিট ধরে চুপচাপ বসে আছেন। কিছু তো বলুন। তাছাড়া আমি অন্ধ মানুষ, চেহারা দেখে বুঝতে পারবো সেই উপায়ও নেই। নীলিমার খোঁচাটা বুঝতে পেরেও চুপচাপ হজম করে আহনাফ বলে, আসলে একটা ইম্পর্টেন্ট বিষয়ে ড্যাড ডেকেছিল, তাই দেরি হয়ে গেছে। আর সরি, আমি ওভাবে অত কিছু ভেবে বলিনি। সাদাব, ইয়ার সরি, মাফ করে দে না রে। সাদাব কোনো কথাই বলল না, কিন্তু নীলিমা বলে, চরিত্রহীনকে চরিত্রহীন বলা যদি দোষ না হয়, তবে অন্ধকে অন্ধ বলা দোষের কিছু না। আমি আপনার চরিত্র নিয়ে অনেক কিছু বলেছি, একবার নয় অসংখ্যবার আপনাকে চরিত্রহীন লম্পট বলেছি। সেগুলো যদি ও মেনে নিতে পারেন, তবে আমাকে অন্ধ বলাটা মেনে নিতে হবে কি সাদাব, তাই তো? সাদাবের তীব্র অনিচ্ছা সত্ত্বেও সেখানে বসে আছে। তারপর নীলিমার খোঁচা মারা কথা আর অযাচিত যুক্তি সহ্য করছে 8 ঘন্টা যাবত। যতই সে বলুক শাহনাফকে মাফ করতে পারবে না, ততই নীলিমা জেদ করে বলে অন্য কোনো কারণে, বরং তাকে অন্ধ বলেছে সেটা নিয়ে রাগ না করতে, মাফ করে দিতে। সে এই জেদি মেয়েটাকে কিভাবে বুঝাবে? অন্য কোনো কিছুতেই তার কিচ্ছু যায় আসে না। তার কাছে শত অপরাধের মাফ আছে, কিন্তু তার প্রাণ ভোমরাকে নিয়ে কেউ কিছু বলবে সে তা বরদাস্ত করবে না। সেজন্য সেও নীলিমার কথায় বাঁকা জবাব দেয়। তুমি বলছো যখন তাই হবে হয়তো। সাদাব প্লিজ। বিরক্ত হয়ে সাদাব বলে, শোনো নীলিমা, তুমি আসতে বলেছো, এসেছি, ব্যাস, এর বেশি আর কিছু না। পরিস্থিতি বেসামাল হয়ে যাচ্ছে দেখে হানাফ সাদাবের হাত ধরে বলে, ভাই মাফ করে দে না, গড প্রমিস কোনোদিন নীলিমা ভাবিকে নিয়ে কিছু বলবো না। হানাফের কথা শুনে সাদাব আর নীলিমা দুজনেই মুখ খাওয়া হয়ে গেল। সাদাব নিজের হাতে চিমটি কেটে দেখে সে স্বপ্ন দেখছে না তো। কি বললি তুই, আর একবার বল। হানাফ নিজের বলা কথাটা পুনরায় বলতেই নীলিমা আঁতকে ওঠে। মিস্টার মির্জা, আমি আপনার ভাবি কবে হলাম? বারে, আপনি আমার ভাইয়ের হবু বউ, আর ভাইয়ের বউকে ভাবি বলতেই হয় নাকি? আমার আলাফালা ভাইটারে ছেঁকা দেওয়ার ইচ্ছে আছে? হানাফের এসব কথা শুনে নীলিমার মুখটা অসহায় হয়ে গেল, আর সাদা বহু কষ্টে নিজের হাসি চাপিয়ে রাখে। ছোটবেলা থেকেই ছেলেটা এমন, মানুষকে বশ করার মন্ত্র জানে। কেউ তার উপর রাগ করে থাকতেই পারে না, কোনো না কোনোভাবে সামনের মানুষের রাগ ভাঙিয়ে দেয়। হয়েছে হয়েছে, আর তেল মাখতে হবে না, যা মাফ করে দিলাম, কিন্তু এবারই শেষ। হানাফ
শাদাবের দিকে তাকিয়ে বোকা একটা হাসি দিয়ে বলে, তাহলে এবার হেল্প কর। আহিয়ান নিজের রুমে প্রবেশ করে, সরাসরি ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে আবার ডিভানে বসে পড়ে অফিসের ফাইলপত্র নিয়ে। তখন ফ্লোরা বেলকানি হতে নিজের পার্সিয়ান সাদা বেড়ালটাকে কোলে করে ভেতরে আনে। বেড়ালটা আহিয়ানকে দেখিয়ে ফ্লোরার কোল থেকে নেমে দৌড়ে তার কোলে যায়। ফ্লোরা একটু জোর করেই আহিয়ানের কাছ থেকে বিড়ালটাকে নেয়। অবুঝ প্রাণীটা শুধু ছটফট করতে থাকে ছাড়া পাবার জন্য। হয়তো সেও বুঝতে পারছে না সে কি হলো এদের। যারা একে অপরের সাথে আঠার মতো লেগে থাকতো, কেন আজ তাদের মধ্যে এত দূরত্ব? আহিয়ান ভ্রুক্ষেপহীনভাবে নিজের কাজ করতে থাকে। ফ্লোরা বিছানায় বসে রেগে বলতে থাকে, একটু পরে আবার কুটুসের গায়ে হাত বুলায়। বলে পেটের উপর বেড়ালের একটা পাঞ্জা রাখে আর চোখে আহিয়ানের দিকে তাকায়। কিন্তু আহিয়ানকে নিজের কাজে মগ্ন থাকতে দেখে শুধু দুফুটা অশ্রু ঝরায় আর নিজেকে ধিক্কার জানায় এই পাষাণ মানুষটাকে ভালোবাসার জন্য। সুজানা খান 140 লক্ষ টাকার চেক নিয়ে আসে আব্বাস মির্জার কাছে সই করার জন্য। চেক সই করতে করতে বলে, আবার কেন? গতকালই তো 25 লাখ টাকা নিলে। সো হোয়াট? আপনি কি হিসাব চাইছেন মিস্টার মির্জা? আব্বাস মির্জা কিছু বলবে তার আগে সুজানা খান আবার বলে, চাইলেও আমি দিতে বাধ্য নই। মনে হচ্ছে আমাদের বিয়ের কন্ডিশনটা এত বছর পর আবারও মনে করিয়ে দিতে হবে। আপনার আর আমার বিয়েটা গিফট অ্যান্ড টেক। আপনার ডেট ফেল হওয়া পরিবর্তে আমার জীবনের সকল চাহিদা পূরণ করবেন। আহত স্বরে আব্বাস মির্জা বলে, আমাদের বিয়েটা কি এত বছর শুধু এই কন্ডিশনের জন্যই টিকে আছে? আর কিছু কি নেই? চেকটা হাতে নিয়ে সুজানা বলে, আছে তো আপনার দেওয়া প্রতি মুহূর্তের যন্ত্রণা। আব্বাস মির্জা তার হাতটা চেপেই ধরে বলে, আমি যদি আমার ভুল শুধরে নেই আর তাকে মুক্তি দেই। তাচ্ছিল্যের সাথে সুজানা বলে, মিস্টার মির্জা, আপনি যা করেছেন তাতে গুনাহ বলে ভুল না, আর গুনাহ শোধরানো যায় না। আর তার মুক্তি আল্লাহ যেদিন রেখেছেন সেই দিনই হবে। আপনি চাইলেও হবে না, চাইলেও হবে। এরপর আব্বাস মির্জাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে যায়। আব্বাস মির্জা সেদিকে তাকিয়ে বলে, এই মহিলা এখন আগের মতোই আছে, ভাঙবে তবু মস্কাবে না। আজকাল খুব বেশি বলে ফুটেছে। এত বছরের ভয় ধীরে ধীরে কমে যাচ্ছে। ভেবেছিলাম একটু মিষ্টি কথা বলে সমাধান করতে পারবো, কিন্তু না, কিছুই হলো না। আমার খুব জলদি কিছু একটা করতে হবে, না হলে পরে পস্তাতে হবে। এখন মনে হয়েছে আমি যন্ত্রণা দিই। যদি কখনো সুজানা খানের কিছু হয় তাহলে আমাকে নির্বংশ করে ছাড়বে। নারীর প্রতিশোধ খুবই ভয়ঙ্কর।